স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার মতো সম্পদ বানানোর অভিযোগ উঠেছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে। জমি দখল, বালুমহাল, পরিবহন খাত নিয়ন্ত্রণ, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য সহ অসংখ্য অপকর্মের মাধ্যমে তিনি সম্পদের এই পাহাড় গড়েন। নিজস্ব বাহিনী দিয়ে ভয় ভীতি দেখিয়ে জাহিদ মালেক হাসিল করতেন সব অনৈতিক কর্মকাণ্ড। জাহিদ মালেক ও তার ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি মামলাও করে দুদক। 2008 থেকে 2024 টানা 4 বার মানিকগঞ্জ 3 থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক। 2014 সালে পান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব। এরপর 2019-এ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে মানিকগঞ্জে একক আধিপত্য গড়ে তোলেন তিনি। ছেলে, স্ত্রী, ফুফাতো ভাই সহ আওয়ামী লীগের কিছু নেতা নিয়ে জাহিদ মালেকের ছিল নিজস্ব বাহিনী। স্থানীয়দের কাছে তা মালেক পার্টি নামে পরিচিতি পায়। জমি দখল, টেন্ডার বাণিজ্য, গণপরিবহনে চাঁদাবাজি এবং বালুমহাল থেকে কোটি কোটি টাকা কমিশন তুলত এই বাহিনী। এছাড়া স্বাস্থ্য খাতে কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি বাণিজ্য সহ বেশ কিছু খাতে অনিয়ম করে বিপুল অর্থ কামানোর অভিযোগ জাহিদ মালেক ও তার সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে। মায়ের নামে স্কুল করার কথা বলে চাপ দিয়ে জমি নিয়ে বিশাল খামার বাড়ি তৈরি করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী। সানলাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগও তার বিরুদ্ধে। হাজার হাজার মানুষ তার সানলাইফে টাকা জমা দিচ্ছে, কিন্তু অনেক সে টাকায় পরিশোধ করে নাই। সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের একটি কারখানা মানিকগঞ্জ সদরে স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্প এলাকায় আগেই 31 একর জমি কম দামে কিনে দলিল মূল্য বাড়িয়ে সরকারি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেন জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা। আমার সারেও নির্দিষ্ট জায়গা হয়ে গেছে। মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের যে শ্রমিকের অংশটা, সেখান থেকে নিয়মিত চাঁদা আদায় করা, বেউথার বালি মহলে লোক বসিয়ে সেখান থেকে বালির ভাগ নেওয়া। প্রত্যেকটা সেক্টর থেকে তারা একটা ভাগ পেত। নিজ গ্রামে অভিজাত বাড়ি, বিশাল খামার বাড়ি, সভা সেমিনারের জন্য সেন্টার ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বহুতল বাণিজ্যিক ভবন গড়ে তোলেন জাহিদ মালেক। এছাড়া ঢাকার অভিজাত এলাকায় একাধিক বাড়ি ও বহুতল বাণিজ্যিক ভবন সহ স্ত্রী, সন্তান ও স্বজনদের নামে বেনামে রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। জাহিদ মালেকের প্রকৃত সম্পদ আর হলফনামায় তুলে ধরা সম্পদে ব্যাপক গরমিল। হলফনামায় কাটছাট করে তুলে ধরা সম্পদও 16 বছরে বেড়েছে কয়েক গুণ। 2008 জাতীয় নির্বাচনে জাহিদ মালেক আয় দেখান 71 লাখ টাকা। টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকার পর 2024 সালে এই আয় বেড়ে দাঁড়ায় 8 কোটি 29 লাখে। হলফনামা অনুযায়ী জাহিদ মালেকের স্থাবর সম্পদ না বাড়লেও ব্যাপক হারে বেড়েছে অস্থাবর সম্পদ। 2008 সালে অস্থাবর সম্পদ 6 কোটি 78 লাখ দেখানো হলেও 2014 সালে হয়ে যায় 36 কোটি 88 লাখ টাকা। এর 10 বছর পর 2024-এ দাঁড়ায় 68 কোটি 62 লাখে। এদিকে 16 বছর ধরে হলফনামায় জাহিদ মালেকের স্থাবর সম্পদ দেখানো হয় 9 কোটি 41 লাখ টাকা। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে জাহিদ মালেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন মহলের। আমাদের সম্পদকে ধ্বংস করে নিয়ে তাদের কাছে তা আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে আমরা দাবি করি, জোর দাবি করি তার যেন শাস্তি হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই চার্জশিট হইল বলে মামলাটার বিচার হিমাগারে না যাইয়া যেন জনসমক্ষে বিচার হয় এবং সঠিক বিচার হইলে পরেই জনগণ সন্তুষ্ট প্রকাশ করবে, ন্যায় বিচার হয়েছে। 5ই আগস্টের পর থেকে পলাতক থাকায় জাহিদ মালেক ও তার স্বজনদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বন্ধ রয়েছে তার ব্যক্তিগত মোবাইল নম্বরও। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। বিষয় আরও জানার চেষ্টা করব। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি আশরাফুল আলম লিটন। লিটন, আমি আপনার প্রতিবেদনটি দেখলাম। আমার শুরুতেই যে প্রশ্নটা থাকবে যে কিভাবে পারলেন বা কোন জায়গাগুলো ব্যবহার করে এই ক্ষমতার অপব্যবহার করতে পারলেন দীর্ঘদিন ধরে জাহিদ মালেক, সেটি একটু শুরুতে শুনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই জাহিদ মালেক, আপনি নিশ্চয়ই জানেন যে টানা 4 বারের কিন্তু তিনি এমপি ছিলেন। এর মধ্যে 2014 সালে তিনি প্রথমবার প্রতিমন্ত্রী হন এবং 2018 সালে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রীর পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তো তার এই যে এই 4 বারের যে তার শাসনামল বলা চলে, তো তার এই শাসনামলে উনি যেটি করেছিলেন যে তার যে একটা নিজস্ব যে বাহিনী রয়েছিল, আমি সেটা একটু ছোট্ট করে বলতে চাই যে তার এই যে বাহিনী, তার এই বাহিনীর যে যারা নেতৃত্ব যারা দিত, এখানে ছিল তার ছেলে রাহাত মালেক শুভ্র এবং এইখানে ছিল তার ফুফাতো ভাই ইসরাফিল হোসেন, তিনি সদর উপজেলা আওয়ামী লীগের
সভাপতি ছিলেন এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন, এবং তার ভাই, তার আপন ভাই, এই ইসরাফিল হোসেনের আপন ভাই শামীম হোসেন, তিনি জাগীর সদর উপজেলা জাগীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এবং এইখানে তার সাথে এই সিন্ডিকেটের সাথে আরো যুক্ত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার হোসেন, এবং পৌর আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন জাহিদ হোসেন। তো এই কয়েকজনের সিন্ডিকেটে মূলত এরাই হচ্ছে মানিকগঞ্জের যে রাজনীতি, সেই রাজনীতিকে কিন্তু তারা কিন্তু নিয়ন্ত্রণ করতো, এবং জাহিদ মালিকের সার্বিক সবসময় কিন্তু তার পাশে তারা থাকতো। এবং এই প্রভাবশালী এই সিন্ডিকেটের মাধ্যমে আপনার গণপরিবহনে চাঁদাবাজি, আমি যদি বলতে চাই যে বছরে গণপরিবহন থেকে এইটা নিয়ন্ত্রণ করতেন পৌর আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিল জাহিদ, তিনি এটি নিয়ন্ত্রণ করতেন। এইখান থেকে বছরে 15 কোটি টাকা এখান থেকে তারা চাঁদাবাজি করতেন। এবং বালুমহলের কথা যদি বলি, মানিকগঞ্জ জেলায় 5টি উপজেলা 7টি গুরুত্বপূর্ণ বালুমহল রয়েছে, তার মধ্যে সদর উপজেলায় 2টি। তো এই 2টি বালুমহলের মধ্যে ওনার যে ফুফাতো ভাই শামীম হোসেন, ওনার নামে একটা বালুমহল ইজারা নেওয়া হয়েছিল। চলতি যে ডাক, যে মানে এই বছর যে ডাকটা হয়েছিল, সেই ডাকে কিন্তু এই শামীম একটি ডাক নিয়েছিল, যেটার ইজারা মূল্য ছিল প্রায় 2.5 কোটি টাকার মতো। আরেকজন এই উনার যে জেলা স্বেচ্ছাসেবক লিটন, একটু থামিয়ে যদি জানতে চাই যে আমি আপনার প্রতিবেদনে দেখেছি আপনি যেগুলো বলছেন সেগুলো নতুন করে শুনলাম, আইন আদালত এবং প্রশাসনে আসলে ভূমিকা কি ছিল? ভুক্তভোগীরা সেখানে গেলে আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হতো কিনা, অন্তত সেটিও নিশ্চয়ই, সেই ব্যাপারে আসলে কিছু বলবেন কি, যে এই আইন আদালত বা প্রশাসন কি করলো এত বছরে? আসলে যে রাজনৈতিক ভাবে উনি যে বলয়টা তৈরি করেছিলেন, এবং সেই তৎকালীন যে প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনে যারা ছিলেন, তারা কিন্তু তার কমান্ডের বাইরে কিন্তু কেউ ছিলেন না। সেই ক্ষেত্রে যারা এই দখলবাজি শিকার হয়েছেন, যারা ভুক্তভোগী ছিলেন, তারা কিন্তু আইনের আশ্রয় নিয়েও কিন্তু কোনো লাভ হয়নি। বুঝতে পেরেছি। একদম শেষ প্রশ্ন, আওয়ামী লীগ সরকার পতনের পর এই জাহিদ মালিকের বাহিনীর বা জাহিদ মালিকের যারা আত্মীয় স্বজন সেগুলোর কি হলো, বা এখন আসলে বন্দোবস্তগুলো কি হচ্ছে? সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে এই পর্যন্ত জাহিদ মালিক, স্বপন সহ এবং ওনার যারা দলীয় নেতাকর্মী যারা ছিলেন, তাদের মোট 3টি মামলা কিন্তু মানিকগঞ্জে হয়েছে। এই 3টি মামলার সেই 5ই আগস্টের পর থেকেই জাহিদ মালিক এবং ওনার সিন্ডিকেট সহ এবং আওয়ামী লীগের যারা প্রভাবশালী এবং সক্রিয় যারা ছিলেন, তারা কিন্তু সবাই পলাতক রয়েছে। আমরা এই 5ই আগস্টের পরে এই পর্যন্ত আমরা যেটি দেখেছি যে অল্প গুটি কয়েক নেতাকর্মীকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা আসলে পলাতক থাকার কারণে তাদেরকে ধরার কোনো, তারা চেষ্টা করছেন, তারা ধরতে পারছেন না। এই 3টি মামলা হয়েছে। এই 3টি মামলার পর থেকে এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও আওয়ামী লীগের নেতা কর্মী যারা রয়েছেন সক্রিয়, অথবা মাঝারি আকারের যারা এবং ছোটখাটো নেতা কর্মী যারা আছে, তারাও কিন্তু আসলে এবং পলাতক রয়েছে, যে কারণে পুলিশ কিন্তু আসলে তাদের অভিযান অব্যাহত রেখেছে। এইটাই হচ্ছে মূল বিষয়। সবশেষ, লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে বয়সসীমা শিথিলের সুপারিশ করা হবে বলে জানালেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। বলেন, সংসদে তরুণ নেতৃত্বের জন্য বিদ্যমান বয়সসীমা কমানো দরকার। সংবিধানের সুপারিশে বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথাই জানান অধ্যাপক আলী রিয়াজ। আরও কিছু সুনির্দিষ্ট বিষয়ে সুপারিশ থাকবে বলেও জানান তিনি। স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন, আরও জানার চেষ্টা করব তার কাছ থেকে এই বিষয়ে। নূপুর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সুনির্দিষ্ট আরও কিছু বিষয়ের কথা বলা হচ্ছে, সেগুলো কি, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই তরুণ নেতৃত্বের জন্য বিদ্যমান বয়সসীমা কমানো, সেটি আসলে কিভাবে সংসদকে কিভাবে আরও সমৃদ্ধ করবে, বা জনপ্রতিনিধি যারা রয়েছে, জনগণের অংশগ্রহণ, সেটি আসলে কিভাবে নিশ্চিত করবে আরও বেশি
সেই ব্যাপারেও কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, এখন পর্যন্ত প্রায় 10টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এই অন্তর্বর্তীকালীন সরকার 10টি কমিশন গঠন করলে সেখান থেকে প্রায় 2টি সংস্কার কমিশন বেশি গুরুত্ব পাচ্ছে। সেটি একটি হচ্ছে নির্বাচন কমিশন, আর সেকেন্ডলি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এই 2টি কমিশন বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে বলে কিন্তু আমরা বিভিন্নভাবে জানতে পারছি। সেক্ষেত্রে আপনাকে যদি আমি সংবিধান সংস্কার কমিশন নিয়ে কিছু বলি, তাহলে বলতে গেলে আপনি জানেন যে দেশে গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবিধান সংস্কার এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। সে অনুযায়ী গুরুত্ব দিচ্ছে তরুণদেরকে নিয়েই কিন্তু বিভিন্নভাবেই তারা এগিয়ে যাওয়ার চিন্তা করছেন। যেমনটি আমরা আজকে আলী রিয়াজের সাথে কথা বলে আমরা জেনেছিলাম, তিনি কিন্তু সংবিধান সংস্কারের প্রধান। তার কাছে যখন আমরা গিয়েছিলাম, সে কিন্তু বলছিল যে তরুণদের প্রতিনিধি বাড়াতে সময়সীমা শিথিলের জন্য তিনি সুপারিশ করবেন। তার সুপারিশমালাগুলোতে কিন্তু অনেকগুলো পয়েন্ট ছিল। অনেকজনের সাথে কথা বলে এখন পর্যন্ত কিন্তু তরুণ সমাজ, বিশিষ্টজন, পেশাজীবী মানুষ, এমনকি সকল দলের মতামত নিয়ে কিন্তু গুরুত্ব দিয়েই কিন্তু এই বেশ কিছু সুপারিশ প্রস্তাবনা করবে বলে সরকারকে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমার সাথে অনেকক্ষণ কথা হলো, তিনি তখন কিন্তু এ ধরনের বিষয়ই বলছিল। বিশেষ করে তরুণদেরকে বেশি প্রতিনিধিত্বের জন্য, সংসদে প্রতিনিধিত্বের জন্য কিন্তু গুরুত্ব দিচ্ছেন, আর সেটি নিয়েই কিন্তু সরকারকে তিনি সুপারিশ করবে বলেও কিন্তু বারবার বলছিলেন। তার মধ্যে কিন্তু আরেকটা বিষয় ছিল যে আপনি জানেন যে এখন পর্যন্ত আমরা যে কয়েকটি সুপারিশমালা দেখেছি, তার মধ্যে কিন্তু বলছিল যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেছে, সেটি নিয়েও কিন্তু বলছিল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু সুপারিশ কমে আসছে। আর একটি বিষয় ছিল যে আনুপাতিক হারে ভোটের বিধান, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, প্রধানমন্ত্রীর ক্ষমতা সহ কমানো বাড়ানো বা এই ধরনের বেশ কিছু পরিবর্তনের সুপারিশ দেবে সরকারকে বলেও কিন্তু সংবিধান সংস্কারের প্রধান আমাদেরকে জানিয়েছে। সেই সাথে আমি আরও অনেকক্ষণ যখন কথা বললাম, তখন কিন্তু অনেক বিষয়ই বলছিল যে এই যে গণতন্ত্রের কথা বলছিল, তারপরে এর আগের যে নূপুর একটু নির্দিষ্ট করে যদি জানতে চাই, আপনাকে একটু থামিয়েই যদি জানতে চাই, যেটি হচ্ছে আপনি কথা বলেছেন নিশ্চয়ই সংবিধান সংস্কার কমিশনের প্রধানের সাথে। এই যে এই এতদিন তারা কাজ করলেন, খুব শিগগিরই সেই প্রতিবেদন দেবেন, সুপারিশ করবেন, এর মধ্যে কোনো চ্যালেঞ্জ অনুভব করেছেন কিনা, কোনো সংকট, কোনো অসুবিধার কথা বলেছেন কিনা, বা কোনো কিছু করতে পারেননি, সেটি আসলে কিভাবে তারা দেখছেন সামনের দিনগুলোতে, সেই ব্যাপারেও কিছু বলেছেন কিনা? দেখুন, উনি কিন্তু বারবার বলছিলেন যে এটি চ্যালেঞ্জের ছিল, কিন্তু তারপরেও যেহেতু সুপারিশমালাগুলো সে বিভিন্ন অংশীজনের কাছ থেকে বা তরুণ সমাজ বা এই যে ছাত্র আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা, যাদের জন্য আজকের এই স্বাধীন দেশ, এই ধরনের বিভিন্ন ছাত্র সমাজের থেকে, বিভিন্ন সুধীজনের কাছ থেকে কিন্তু তারা অনেক সুপারিশমালা নিয়েছেন। সেই সকল সবার মতামতের ভিত্তিতেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মতামত কি নেওয়া হয়েছে বা সেগুলোর প্রতিফলন রেখেছেন কিনা তারা? রাজনৈতিক দলগুলোর মতামত আসলে তারা বারবার চিঠি দিয়েছিল, এমনকি কয়েকটি রাজনৈতিক দলের সাথে কিন্তু তারা বসেছেন। তারাও কিন্তু বিভিন্ন এই সংস্কারগুলো কি করা যেতে পারে এগুলো কিন্তু তারাকে বলেছেন। তিনি কিন্তু সরকারকে এটি 7 তারিখের মধ্যেই সুপারিশমালাগুলো জমা দিবেন। তারপরেও আপনি জানেন যে ইতিমধ্যে উচ্চ আদালতের একটি রায় হয়েছে যে সরকার ব্যবস্থা পুনর্বহাল করছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এটি নিয়েও কিন্তু এই বিষয়টার ক্ষেত্রেও কিন্তু অনেকটি সুপারিশমালা কমে আসছে বলেও আমরা দেখতে পাচ্ছি। সেই বিষয়ে আরও কিছু যোগ হতে পারে। আমাদেরকে শুধু স্পেসিফিকভাবে যে কয়েকটা বলেছে সেগুলো আসলে তারা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বা সুপারিশমালাগুলো সরকারকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কাছে কথা বলেছে। তিনি বলছেন যে এখন যদি বেশি আপনাদেরকে জানাই, তাহলে এখান থেকে কম বেশি হলে বিতর্ক বাড়তে পারে। চূড়ান্তভাবে বিষয়গুলো জানার জন্য আসলে 7 তারিখে আসলে আমার মনে হয় যে আমরা জানতে পারবো যে হ্যাঁ, আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে যে 7 তারিখ পর্যন্ত আসলে সুপারিশমালাগুলো কি হতে যাচ্ছে। আমরা যে কয়টা জানি সেই কয়টা আসলে এখন পর্যন্ত তিনি বলেছেন, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো জানার জন্য অবশ্যই আমাদের 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রঞ্জন, নূপুর, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সকালে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের আমলে নেওয়া অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে
জয়ের বিরুদ্ধে প্রাথমিক একটি তদন্ত করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। 2014 সালে যুক্তরাষ্ট্রে রিজভী আহমেদ নামে এক ব্যক্তি শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নজরে আনেন। জয়ের নামে থাকা হংকং ক্যামন্স আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্থানীয় মানি এক্সচেঞ্জের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও লন্ডনে বিভিন্ন ব্যাংকে টাকা পাঠানোর তথ্য উঠে এসেছে। এর আগে 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ছেলে সজীব অজিত জয় ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু করে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য সব নথি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর রেড নোটিশ জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। রবিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে, তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন, এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত। রমজানে আরেক দফায় বাড়বে জিনিসপত্রের দাম। আমদানিকারকরা বলছেন প্রতি ডলারের বিনিময় হার 8 টাকা বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়বে আমদানি করা সব পণ্যে। এদিকে ব্যাংকে ডলার সংকটের প্রভাবে লেনদেন বন্ধ রাজধানীর এক্সচেঞ্জ হাউসগুলোতে। এই সুযোগে আবারও রমরমা কালোবাজার। সেখানে প্রতি ডলার বিক্রি হচ্ছে 128 টাকায়। বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় ডলার বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে বৈদেশিক এই মুদ্রা বিনিময় পদ্ধতি পুরোপুরি ছেড়ে দিতে হবে বাজারের উপর। আমদানি ব্যয় পরিশোধ ও বিদেশ ভ্রমণে প্রয়োজন হয় বৈদেশিক মুদ্রা মার্কিন ডলার। প্রায় 1.5 সপ্তাহ ধরেই এ মুদ্রা বাজারে শুরু হয়েছে অস্থিরতা। বেশ কয়েক মাস 119 থেকে 121 টাকায় ওঠানামা করলেও এখন তা ছুঁয়েছে 128 টাকা। তবে কেন্দ্রীয় ব্যাংকের বাধ্যবাধকতা থাকায় বৈধভাবে 121 টাকার বেশি নগদ ডলার বিক্রির সুযোগ নেই এক্সচেঞ্জ হাউসে। এই পর্যন্ত কোনো কাস্টমার বিক্রি করতেও আসে না, কিনতেও আসে না, বসে আছে একা একা। আমাদের এখানে যে দাম চলতেছে এই দামে আমরা এখন কিনতেও পারতেছি না, ওইভাবে করে বিক্রি করতে পারতেছি না। খোলা বাজারের এ অস্থিরতার শুরু মূলত ব্যাংকে ডলার সংকট থেকে। আমদানি ব্যয় মেটাতে বিদেশে থাকা এক্সচেঞ্জ হাউসগুলো ডলার কিনছে বাড়তি দামে। 21শে ডিসেম্বরের এক নথিতে দেখা যায় সে চিত্র। এ পরিস্থিতির জন্য কেন্দ্রীয় ব্যাংকে দুষছে এক্সচেঞ্জ হাউসগুলো। ওপেন মার্কেটে এখন যে কারেন্সিগুলো আছে আসলে সঠিক কোনো পরিসংখ্যান নাই, এবং গভর্নর মহোদয় এনআইডি কার্ডের মাধ্যমে আমাদেরকে কেনার যে সুবিধাটা দেওয়ার কথা বলেছিলেন সেই সুবিধাটাও আমরা পাই নাই। আমরা যারা মানি চেঞ্জিং ব্যবসার সাথে জড়িত লাইসেন্সদারি, আমরা আমাদের ব্যবসা হারাচ্ছি। মূলত রমজানের বাড়তি চাহিদা পূরণে বেড়েছে আমদানি ঋণপত্র খোলার সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে বিনিময় হারও, যার প্রভাবে দাম বাড়বে পণ্যের। আজকে ডলার বলতেছিল ও 127.40, নভেম্বরেও আমার রেটটা ছিল হচ্ছে 120 টাকা। সেই যদি আমি 10,000 ডলার এলসি খুলি, 8 টাকা ধরলেও আমার 80,000 টাকা অ্যাক্সেস বেড়ে যাচ্ছে। আমার এটার সাথে আবার ট্যাক্স 80,000 টাকা। 1,60,000 টাকা এলস শিপমেন্টের উপর যদি ইমপ্লিমেন্ট করি, সেই ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস তো কোথায় চলে যাবে। বিশ্লেষকরা বলছেন ডলারের দাম স্থিতিশীল রাখতে ব্যাংকের ট্রেজারি বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে। ট্রেজারি সমূহকে চৌকস রোল প্লে করতে হবে। আকস্মিকভাবে ডলার প্রয়োজন হলে ব্যাংকগুলোর থেকে তেমন সাপ্লাই পাওয়া যায় না। শুধু একটি বা দুটি সোর্স আছে যেখান থেকে পাওয়া যেতে পারে, সেখানে সবগুলো ব্যাংক গিয়ে যখন হুমড়ি খেয়ে পড়ে তখনই দেখা যায় যে ক্রাইসিসটা সৃষ্টি হয়। যার হাতে ডলারটা থাকে তিনি তখন এটাকে কন্ট্রোল করেন এবং দামটা অনেক বেশি হয়ে যায়। ডলারের দামের অস্থিরতা কমাতে যত দ্রুত সম্ভব এর বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার বিকল্প নেই বলেও মনে করেন এই বিশ্লেষক। মনে হয় এটা বাজারের উপরে ছেড়ে দেওয়াটাই ভালো। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। শীত বাড়ার সাথে সাথে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত জয়পুরহাটের গাছিরা। রস দিয়ে তৈরি হচ্ছে গুড়, পাটালি ও পিঠা পায়েস। এখানকার গুড়ের মান ভালো হয় স্থানীয়দের পাশাপাশি দেশ জুড়েও রয়েছে জনপ্রিয়তা। সুস্বাদু এই গুড় কিনতে তাই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ক্রেতা ব্যবসায়ীরা। পৌষের শীতের তীব্রতার সাথে সাথে বাড়ছে জয়পুরহাটের গাছিদের ব্যস্ততা। সকালে কনকনে শীত উপেক্ষা করে গাছিরা কাটছেন খেজুর গাছ। বিকেলে বসানো হচ্ছে হাঁড়ি, পরদিন ভোরে মেলে হাঁড়ি ভর্তি খেজুরের সুমিষ্ট রস। সংগ্রহ করা রস উত্তপ্ত আগুনে ফুটিয়ে টানা কয়েক ঘন্টার পরিশ্রমে তৈরি করা হয় সুস্বাদু গুড়।
একটি খেজুর গাছে উৎপাদিত রস থেকে মৌসুমে 15 থেকে 20 কেজি গুড় তৈরি করা যায়। বাজার দর ভালো হওয়ায় লাভবান গাছি ও গুড় ব্যবসায়ীরা। 5 জন গাছ কাটি, 5 জনের রস হয় 20-30 মণ, গুড় হয় 120 কেজি, পাইকারি সেল দিয়ে 170 টাকা, খুচরা বেশি 200 টাকা। প্রতি বছরই এখানে গুড় করার জন্য আসি। এখানে প্রচুর চাহিদা, গুড়ের চাহিদা অনেক চাহিদা। এখানের খেজুর রস থেকে তৈরি ভেজালমুক্ত গুড় মানসম্মত ও সুস্বাদু হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। পাটালি গুড় কিনতে এসেছি। খেজুরের খুব ভালো গুড় পাওয়া যায়। পিঠা, পায়েস, পুলি এগুলো বানানোর জন্য এই গুড় সবাই ব্যবহার করে। গুড়গুলো একদম ন্যাচারাল আর কি, যে কারণে সবাই নেই। স্বাস্থ্যসম্মত গুড় তৈরিতে গাছিদের সহায়তা ও পর্যবেক্ষণ করছে কৃষি বিভাগ। কৃষকরা যাতে স্বাস্থ্যসম্মত উপায়ে এই গুড়টা তৈরি করতে পারে এবং এই খেজুর রসটা যাতে কোনো অবস্থায় বন্যপ্রাণী বা বাদুড় জাতীয় কোনো পাখির সংস্পর্শে না আসতে পারে, এই জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। সরকারি প্রণোদনা পেলে সম্ভাবনাময় এই খাত আরও এগিয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলের প্রথম বহর। এই বহরে 4 ক্রিকেটারের সাথে ছিলেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিকেলে দ্বিতীয় বহরে আসবেন 7 ক্রিকেটার, বাকিরা 2 ভাগে ফিরবেন আগামীকাল। দেশে এসে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন উইন্ডিজে দল ভালো করার রহস্য। ক্রিকেটারদের মুখের হাসি বলে দেয় উইন্ডিজের সময়টা কেমন কাটিয়েছে বাংলাদেশ। চোখে মুখে প্রশান্তির ছাপ। স্বাভাবিকভাবে এমনটাই হওয়ার কথা। ক্যারিবীয়দের তাদের মাটিতেই টি-20তে হোয়াইট ওয়াশ করা নিশ্চয়ই চারটিখানি কথা নয়। প্রথম বহরে এলেন উইন্ডিজে দারুণ পারফর্ম করা 4 ক্রিকেটার। জাকের তাসকিনের সঙ্গী নাহিদ আর হাসান মাহমুদ। টাইগারদের যে ব্যাটিং নিয়ে এত আলোচনা, সেই ডিপার্টমেন্টে সমীহ জাগানো পারফরমেন্স ছিল বাংলাদেশের। বিশেষ করে স্লগ ওভারে যে ফিনিশারের অভাবে ভুগত বাংলাদেশ, সেখানেও দেখিয়েছে দারুণ দক্ষতা। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সবার চেয়ে দেরিতে বের হয়ে জানালেন সেই রহস্য। ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে। স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশি তারা নিজেরা ইনভলভ থাকতেছে, তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের। টাইগারদের ড্রেসিং রুমের পরিবেশ, সাথে হেড কোচ, এসব নিয়ে পূর্বে আলোচনার শেষ ছিল না। তবে এখন সময় বদলেছে। সালাউদ্দিনও বললেন, পরিবেশ ভালো থাকার কারণেই টিম পারফরমেন্স দেখাতে পেরেছে বাংলাদেশ। তারা যতটুকু করেছে আমার মনে হয় যে একটা নতুন টিম হিসেবে বা একটা নতুন গুছানো টিম হিসেবে আমার মনে হয় যে এটা তারা যথেষ্ট ভালো খেলেছে। টিমটা ওয়েস্ট ইন্ডিজে যখন ছিল তো আমার মনে হয় যে খুব গুছানো ছিল, পরিবেশটা খুব ভালো ছিল। আমার মনে হয় আস্তে আস্তে যদি তাদেরকে আমরা আরও ভালো পরিবেশ দিতে পারি এবং তাদেরকে সঠিক জায়গায় সঠিক প্র্যাকটিসটা করাতে পারি, তাহলে মনে হয় তারা আরও বেশি উন্নতি করবে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। টাইগাররাও বছরের শেষটা রাঙিয়েছে দারুণভাবে। এবার ক্রিকেটারদের বিপিএলে মনোযোগ দেবার পালা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দ্বিতীয় দল হিসেবে এনসিএল টি-20 ফাইনালে উঠল ঢাকা মেট্রো। দ্বিতীয় কোয়ালিফায়ারে লো স্কোরিং ম্যাচে খুলনা বিভাগকে 38 রানে হারায় তারা। মেট্রোর 8 উইকেটে 119 রানের জবাবে 81 রানেই থামে খুলনার ইনিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ঢাকা মেট্রো। ইমরানুজ্জামানকে নিয়ে নাইম শেখ প্রথম উইকেটে 27 বলে গড়েন 40 রানের জুটি। ইমরান 14 রানে আউট হলেও অর্ধশতক তুলে 57 রানে আউট হন অধিনায়ক নাইম। এরপর খুলনার বোলারদের সামনে আর কেউ দাঁড়াতে পারেনি। 8 উইকেটে 119 রানেই থামে মেট্রোর ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয় খুলনা বিভাগ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 14 বল আগে 81 রানেই গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল। মেট্রোর হয়ে মোসাদ্দেক হোসেন 13 রানে নেন 3 উইকেট। রাকিবুল হাসান ও মারুফ মিধানেন 2টি করে উইকেট। ফাইনালে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ রংপুর বিভাগ। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।